অনির্বাণের সাথে রায়ের এবার তুমুল কথা কাটাকাটি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অঞ্জন অনির্বাণ এবং রায়কে একে অপরের মুখোমুখি করে, ঠিক সেই মুহূর্তে রায় অনির্বাণকে দেখা মাত্রই নিজের মুখ ফিরিয়ে নেয় এবং বলতে থাকে যে এই মানুষটা এখানে কেন এসেছে, এই লোকটাকে আমি কোনো মতেই সহ্য করতে পারছি না, এই মানুষটা সেই সকল জিনিস জানা সত্ত্বেও কেন এখানে এসেছে, তুমি কি চাওটা কি অনির্বাণ বলো তো, আমি মরে যাই, আমি মরে গেলেই হয়তো তুমি বেশি শান্তি পেতে, তাই না? ঠিক সেই সময় অনির্বাণ বলে থাকে যে না রায়, আমি কোনো মতেই চাই না যে তুমি মরে যাও, তোমার আগে যাতে আমার মৃত্যু হয় আমি সেটি ঠাকুরের কাছে প্রার্থনা করি, কিন্তু তা সত্ত্বেও তুমি যে বেঁচে আছো সেটা দেখে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এখন ন্যাকামো হচ্ছে এখানে, আমার রায় দিদিভাইয়ের এই বেহাল দশা করার পেছনে তো তোমারই সম্পূর্ণরূপে ইন্ধন আছে, তাই না অনির্বাণদা? কে বলতে পারে যে সেদিন রাতে যে কিডন্যাপিংটা হয়েছিল সেটার পেছনে তোমার হাত ছিল না বলো তো? শুধু শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখন নিজে ভালো মানুষের অভিনয় করছো, তাই না? রায় দিদিভাই তুই একদম এই মানুষের প্রতি দুর্বল হবি না, কারণ তুই আগের বারও কয়েকবার কিন্তু এই মানুষের উপরে বিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, এবার নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস তোর ভুলটায়, তাই এই মানুষটাকে কোনো মতেই তুই ক্ষমা করবি না। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে তুই কি পাগল? প্রশ্নই উঠে না, এই মানুষটাকে আর যাই হোক না কেন ক্ষমা করা যায় বলতো, যে মানুষটা কিনা দিনের পর দিন আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে মিথ্যে সন্দেহ করে আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে সকলের কাছে অপমান অপদস্থ করেছে, সেই মানুষটার আসল চেহারাটা আমি এত তাড়াতাড়ি কী করে ভুলে তাকে আমি নতুন করে আবার নিজের কাছে গ্রহণ করে নেব বলতে, এই কথাটা তোর মাথায় বা ঢুকলো কী করে? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকি যে রাই, আমি মানছি যে আমি দোষী, আমি যে ঘৃণ্য কাজগুলো করেছি সেটা একদমই ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে তুমি আমার সাথে একবারও মুখ ফিরে তাকিয়ে কথা বলবে না, সেটা কী করে হয় বলো তো? ঠিক সেই সময় রাইয়ের মা রাইয়ের হয়ে প্রতিবাদ করে অনির্বাণকে বলতে থাকে যে আমার মেয়ে কোনো দিনও তোমাকে আর ওর মুখ দেখাবে না, কারণ তুমি ওর মুখ দেখার অধিকার হারিয়েছো, তুমি বুঝতে পারছো না যে আমার মেয়েরা তোমাকে সহ্য করতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও নির্লজ্জ বেহার মতন এখানে কেন দাঁড়িয়েছো বলো তো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে দেখুন মাসিমা, আমি বুঝতে পারছি যে আপনি যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন, আসলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ অনির্বাণ এবং রাই ওদের মধ্যে কী হয়েছে এতদিন ধরে সেটা তো আমি জানি না, কিন্তু আমি এতটুকু অন্তত রাইকে দেখে বুঝতে পেরেছি যে ওদের মধ্যে যথেষ্ট পরিমাণে একটা তিক্ততার সম্পর্ক ছিল, যেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু তাই বলে এটার কোনো সমাধান হবে না, সংশোধন হবে না সেটা তো নয়, তাই না? আপনি মা হিসেবে আপনি চান না যে আপনার মেয়ে সুন্দর করে ঘর সংসার করুক, ওর একটা সংসার হোক, ওর সন্তান হোক? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখুন আমি বুঝতে পারছি আন্টি যে আপনি আমাকে মোটেও সহ্য করতে পারছেন না, কিন্তু তাই বলে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে একবার অন্তত আমাদেরকে একান্তে কিছুটা সময় দিন কথা বলার জন্য, নিজেদের ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। ঠিক সেই সময়েই অঞ্জন বলতে থাকে যে দেখুন মাসিমা, আমার কথা রাখার খাতির হলেও প্লিজ আমার মনে হয় যে ওদের দুজনকে কিছুটা সময় একান্ত একা ছেড়ে দেওয়াটা বেটার। তখন রাই বলতে থাকে যে দোহাই তোমার অঞ্জনদা, তুমি প্লিজ এই কথাটা বলে আমাকে আর অসম্মান করো না, কারণ তুমি জানো না যে এই লোকটা আমার সাথে ঠিক কী কী করেছে, তারপরে এই লোকটার সাথে যদি আমি একা ঘরে কথা বলি তাহলে আমার বিবেকে বাঁধবে, আমার নিজের কাছে নিজে অপরাধী বোধ মনে হবে। তুমি প্লিজ আমাকে এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো, তুমি এরকম পরিস্থিতিতে আমাকে ফেলার একদমই চেষ্টা করো না যেটা কিনা আমি উতরাতে পারবো না, আমি এই মানুষটাকে মোটেও সহ্য করতে পারবো না। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে রাই, আমাদের উপরে তোমার বিশ্বাস আছে তো, তাই আমাদেরও কথা রাখার জন্য অন্তত তুমি অনির্বাণদাকে একবার কথা বলার সুযোগ দাও। তো বন্ধুরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।